আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চা শ্রমিকদের কেউই ভাসমান থাকবে না ঘোষণা প্রধানমন্ত্রী। বাগান মালিকদেরও যত্নবান হওয়ার আহ্বান। সাবেক আইজিপি বেনজিরের অঢেল সম্পত্তি আর বিলাসবহুল বাংলোর খোঁজ মিলল বান্দরবানের পাহাড়ে। অর্থনৈতিক মন্দায় এবারের বাজেটে বরাদ্দ কমছে মেগা প্রকল্পে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিও সীমিত। এবং বর্ষা মৌসুমেও ধুধু বালুচর পদ্মা নদীতে। আয়তন কমে অর্ধেক, ঠিক মতো চলতে পারছে না নৌযান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চা শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ জাতীয় চা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে চা শ্রমিকরা ভাসমান থাকবে না বলে জানান তিনি। এ সময় মূল্য সংযোজন কর আরোপের মাধ্যমে চা রফতানি করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মুনিউর রহমানের রিপোর্টে। 2020 সাল থেকে 4 জুন দেশে জাতীয় চা দিবস পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবস উদযাপন ও জাতীয় চা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে চা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গত বছর প্রথম জাতীয় চা বিজয়ী নারী উপলক্ষী ত্রিপুরা। এ সময় চায়ের উৎপাদন ও চাহিদার সাথে সামঞ্জস্য রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ায় গুরুত্ব আরোপ করেন চায়ের বহুমুখীকরণ, গবেষণা ও উৎপাদন বাড়ানোর উপর। যে আপনারা ভ্যালু এডেড করেন, এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু এডেড করেন তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন, ভালো পয়সা পাবেন, উপার্জন করতে পারবেন। আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে পাট পাতার থেকে চা তৈরি করা। এটার উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সীমিত আকারে প্রস্তুত হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের চা বাগানগুলোতে সোলার প্যানেল স্থাপনের কথা বলেন প্রধানমন্ত্রী। সমস্ত চা বাগানে আমরা যদি সোলার প্যানেল করে দিতে পারি তাহলে অন্তত আমাদের যে ন্যাশনাল গ্রিডে বিদ্যুতের সাশ্রয় হবে, আর স্থানীয়ভাবে যে বিদ্যুতের উৎপাদন হবে নিজেরাও ব্যবহার করতে পারবে, শ্রমিকরাও তাদের বাড়িঘরে ব্যবহার করতে পারবে। আবার আশেপাশে উদ্বৃত্ত থাকলে আমরা ন্যাশনাল গ্রিডেও নিয়ে নিতে পারবো। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা শ্রমিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সরকার প্রধান জানান, চা শ্রমিকরাও ভাসমান থাকবে না, তাদেরও মাথা গোঁজার ঠাঁই হবে। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। এরা কিন্তু কখনো অন্য জায়গায় ভোট দেয় না, সবাই কিন্তু নৌকায় ভোট দেয়। তাকে যে যত পারো অনেক চেষ্টা করা হয়েছে, তাদেরকে কেউ কোনোদিন সরাতে পারেনি। এই শিল্পে বিশেষ অবদান রাখায় 8টি শ্রেণীতে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘণ্টায় 48 কেজি পাতা তোলায় এবছর শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী শ্রমিক নির্বাচিত হন চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের জেসমিন আক্তার। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পত্তির খোঁজ মিলল পাহাড়েও। পার্বত্য জেলা বান্দরবানে তার রয়েছে প্রায় 100 একর জমি ও মৎস্য ও গরুর খামার। ফলবাগানের পাশেই বাংলো বাড়ি। বান্দরবানেও সাবেক আইজিপির এই সম্পত্তির তথ্য বেরিয়ে আসার পর চলছে ব্যাপক আলোচনা। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। এবার বান্দরবানের সুয়ালক ও লামা উপজেলার টঙ্গঝিরি এলাকায় খোঁজ মিলল সাবেক আইজিপি বেনজির আহমেদের 100 একর জমির। সেখানকার চা বোর্ড অফিস সংলগ্ন এলাকায় তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে 50 একরের মতো জায়গা, যেখানে গড়ে তোলা হয়েছে মৎস্য ও গরুর খামার, রয়েছে বিশাল ফল বাগান ও বাংলো। অন্যদিকে লামা উপজেলার ডলুছড়িতে রয়েছে আরো 55 একর জায়গা। পুলিশ কর্মকর্তা হচ্ছে, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগ নেই। মং আছে, উনি আমার বেতন টেতন দেয়, উনি মাঝে মাঝে আসে। এই জায়গাতে
ওরা মানে দাম কম নিয়ে এটা নিয়ে নিচ্ছে। টাকা প্রয়োজন ছিল আমাদের এই সময়, তখন আমরা অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দিই। ওখানে একটা গরু ফার্ম আছে, তারপরে মৎস্য খামার আছে এবং একটা 2 তলা বিল্ডিং আছে। এখানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। তবে এসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি প্রশাসনের কেউ। আমাদের অফিস থেকে কোনো কিছু করা হচ্ছে না, এটা হেড অফিস থেকে করা হচ্ছে। আমরা কোনো নির্দেশনা পাইনি, হেড অফিস থেকে করতেছে, তো ওনারাই দেখবে আর কি। যদি কোনো প্রয়োজন হয় তখন আমরা করি। বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা অনুসন্ধানে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযানে মেলে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ। গত 23 মে আদালত এসব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিলে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সাবেক এই পুলিশ প্রধান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ এখন দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি কথা বলেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ দুর্নীতি, লুটপাটের সাথে জড়িতদের ভবিষ্যতের বিচারের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই দেশ একটা লুটপাটের দেশে, একটা স্বর্গরাজ্যে রূপান্তরিত করছে বর্তমান সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাক না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই কষ্টকর জীবন, জেল জীবনের জীবন, হামলা মামলার জীবন, এটা থেকে আমরা মুক্তি পাব। বিএনপি এখন দুর্নীতি নিয়ে সোচ্চার, অথচ তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে সাজা খাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্বৃত্তদের জন্মদাতা বিএনপি এবং অর্থ পাচার মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দলটির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত প্রধান দুজনেই সাজা খাচ্ছেন। ওই দলের নেতাদের মুখে দুর্নীতি বিরোধীর কথা মানায় না বলেও উল্লেখ করেন তিনি। ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, বেনজির বা আজিজ কেউই আওয়ামী লীগের নয়। তারা ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি করলে তার বিচার করার সাহস আওয়ামী লীগের আছে। টিআইবি ও সুজনকে বিএনপির বিটিএম হিসেবেও আখ্যা দেন ওবায়দুল কাদের। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতিবাজ। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। সে আইজিপি, সেনা প্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। এবার বাজেট প্রসঙ্গ। অর্থনৈতিক মন্দার বাজেটে বরাদ্দ কমছে মেগা প্রকল্পগুলোতেও, তেমন বাড়েনি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকারও। এতে ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। তারা বলছেন, নির্ধারিত সময় উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে পারলে জিডিপিতে ভূমিকা রাখবে, বন্ধ হবে দুর্নীতি আর অপচয়ের সুযোগ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিভিন্ন প্রকল্পে বদলে যাচ্ছে দেশের চিত্র। আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে নেওয়া হয়েছে 1321টি প্রকল্প। বরাদ্দ থাকছে 2,65,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে মাত্র 2,000 কোটি টাকা বেশি। এডিপির আকার না বাড়ানোয় প্রবৃদ্ধি বাড়ানো কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতির গবেষকরা। এখন যদি এমন হয় যে মুদ্রানীতিও সংকোচনমূলক, রাজস্ব নীতিও সংকোচনমূলক, তখন কিন্তু চারিদিকেই আসলে এক ধরনের সংকোচন তৈরি হবে। এবং আগামী অর্থ বছরে আমরা একটা পরিকল্পনা করছি যে প্রবৃদ্ধির হার হবে 6.75%। এখন ওই জায়গাটা তো কতটুকু করা যাবে এই কম এডিপিতে, তো সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। এটা একটা ভালো সংকেত বলা যেতে পারে মার্কেটের জন্য। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। সুতরাং সরকার এখানে খরচ একটু যদি কমাতে পারে, তাহলে আমরা মূল্যস্ফীতিটাতেও একটু কন্ট্রোল আনতে পারবো।
এবার মেগা প্রকল্পে বরাদ্দ কমছে। 7টি মেগা প্রকল্প পাচ্ছে 41,000 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়নে পিডিপি প্রকল্প 11,000 কোটি টাকা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 10,500 কোটি টাকা, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র 6,000 কোটি, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে 3,700 কোটি, মেট্রো রেল 1, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক ও হজরত শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল 3,500 কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছে। মেগা প্রকল্পগুলো আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যখনই আমরা নিজস্ব অর্থায়নে করছি, মেগা প্রকল্পের বাইরে যে অন্যান্য প্রকল্পগুলো রয়েছে সেগুলোর বেনিফিট আছে, কিন্তু ওইখানে কিন্তু অনেক দুর্নীতির সুযোগও রয়েছে। এখন এই জায়গাটাতে যদি বিদেশি অর্থ আসে তাহলে সেক্ষেত্রে আমরা রিজার্ভের একটা স্বস্তির জায়গাতে থাকবো এবং আস্তে আস্তে পরে সুবিধাজনক সময় আমরা কিন্তু ঋণ পরিশোধ করব। আমাদের বাংলাদেশের ব্যক্তি খাত এবং বিদেশি যারা বিনিয়োগকারী তারা যদি দুজনে ইনভেস্ট না করে তখন যেটা হবে যে আমরা এটার সুফলটা পাবো না এবং তখন আমরা একটা এই লোনগুলো শোধ করতে গিয়ে ভয়ানক চাপের ভিতরে পড়ে যাব। আগামী বৃহস্পতিবার সংসদে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। তবে এক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় সে বিষয়ে কঠোর নজরদারির পরামর্শ তাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের সবচেয়ে প্রমত্তা পদ্মা নদীও এখন প্রাণ হারাতে বসেছে। বর্ষা মৌসুমে মাস তিনেকের জন্য পানি থাকলেও বছরের বাকি 9 মাস ধুধু বালুচরে পরিণত হচ্ছে এর বেশিরভাগ অংশ। বিশেষ করে মানিকগঞ্জ অংশে এখন অচেনা জীর্ণশীর্ণ প্রসিদ্ধ এই নদী, যার বুকে ঠিকমতো চলতে পারছে না নৌযান। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। পদ্মাই একসময় ছিল নদীবহুল বাংলাদেশের জীবন জীবিকার প্রাণ। হাজারো নৌকা নৌযানের দাপাদাপি ছিল এর বুক চিরে। নদীর সবচেয়ে বড় আর প্রশস্ত অংশ ছিল মানিকগঞ্জ জেলায়। কোথাও কোথাও এপার ওপারের দূরত্ব ছিল 12 থেকে 14 কিলোমিটার। ফেরি পার হতেও সময় লাগত 3 থেকে 4 ঘন্টা। এখন তার বুক চিরে শুধু বালুচর। নদী শুকিয়ে কোথাও কোথাও হয়ে গেছে খাল। ভারতের ফারাক্কায় বাদ দেওয়ার পর থেকেই মরণ এই দশা হয়েছে পদ্মার। প্রতি বছরই কমে যাচ্ছে আয়তন। গেল 40 বছরে বিশ্বের অন্যতম বড় এই নদীর আয়তন কমে প্রায় অর্ধেক হয়েছে বলে জানান নদী গবেষকরা। পদ্মা নদীর বেঁচে থাকার বিষয়টা শুধুমাত্র বাংলাদেশের উপরে ইচ্ছার উপরে নির্ভর করে না, আমাদের যে উজানের যে দেশ, সে উজানের দেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নদীতে যদি পানি না থাকে, নদী যদি শুকিয়ে যায়, তাহলে অনেকগুলো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পানি সম্পদ মন্ত্রণালয় আছে, আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, আমাদের নদী সংশ্লিষ্ট আরো অনেক মন্ত্রণালয়ের সঙ্গে কাজ আছে, কিন্তু কেউই নদীর সংখ্যা নির্ধারণ করেনি। নদী শুকিয়ে যাওয়ায় এই অঞ্চলে যেমন তাপমাত্রা বাড়ছে, তেমনি জীবন জীবিকাও হারিয়েছেন লাখো মানুষ। একসময়ের সুজলা সুফলা নদী তীরবর্তী গ্রামগুলো এখন ফসলহীন বালুচর। 2-3 হাত উঁচু এসে ঢেউ পড়তো, এখন তো নদীতে ঢেউ নাই, কিছু নাই, একদম নীরব। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ এই কয়েক মাসে একদম পানি থাকে না নদীতে। মাছ পাবে কোথায়? নদীতে পানি না থাকলে চকে ওঠে না, চকে না উঠলে পরে আপনার শস্য ঠিকমতো হয় না। বিশেষজ্ঞরা বলছেন পদ্মা নদী তীরবর্তী এলাকায় প্রতি বছরই ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। নলকূপেও পানি উঠছে না অনেক এলাকায়। চরগুলো যদি আমরা প্রতি বছর ড্রেজিং করার ব্যবস্থা করতে পারি তাহলে অনেকাংশে মানিকগঞ্জ অংশে পদ্মা নদীটা অনেক সচল হবে। নৌপথ সচল রাখার জন্য মেনটেন্যান্স ড্রেজিং, প্রতিনিয়ত ড্রেজিং করে যেতে হবে যেখানে নাব্যতার সংকট আছে। এছাড়া আর পরিত্রাণের আর কোনো উপায় নেই। প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র ভারতের কাছ থেকে আন্তর্দেশীয় এ নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করতে না পারলে পদ্মার কয়েকশো কিলোমিটার শিগগিরই মরুময় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুড়িগ্রামে 42 বছর ধরে একটানা রোজা রাখা ইনসান আলীর হজে যাওয়ার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। 82 বছর বয়সী এই দিনমজুরকে হজে পাঠানোর ব্যবস্থা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। আগামী 6 জুন হজ ফ্লাইট ইনসান আলীর। কুড়িগ্রাম থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলমগীর।
জেলা সদরের হলখানা ইউনিয়নের ধরলা নদীর তীরের শার্ডব গ্রামে বাড়ি ইনসান আলীর। 9 সন্তানের জনক তিনি। বাবার হজে যাওয়ার আনন্দে এখন উৎসব মুখর এই বাড়ি। মজুরি করে সংসার চালানো ইনসান আলী তাবলিগ জামাতে গিয়ে একটানা 5 বছর রোজা রাখার নিয়ত করেন প্রথমে, তারপর আর ছাড়া হয়নি রোজা। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি একটানা 42 বছর ধরে রোজা পালন করে আসছেন। 5 দিন বাদে সারা বছরই রোজা রাখেন। তার ছেলেরাও দিনমজুর। হজে যাওয়ার প্রবল ইচ্ছে সত্ত্বেও সামর্থ্যের অভাবে এতদিন তা পূরণ করতে পারেননি। আল্লাহ কিন্তু আমার ক্ষমতা দিচ্ছে থাকার জন্য, সেটা তোমাদের দোয়ায় আমি থাকতে পারি। এখন নিয়ত করছি জীবন যতদিন আছে অতদিন রোজা করব। পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনসান আলীর 42 বছর ধরে রোজা পালন ও হজে যাওয়ার আগ্রহের খবর দেখে তা পূরণে এগিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। ইনসান আলীর হজে যাওয়ার সব ব্যবস্থাও করেন তিনি। আল্লাহ তো পরিবর্তন করে দিতে পারে। আপনার শত শত কোটি টাকা আছে, তার সামর্থ্য নাই, এরকম লোক খুঁজে খুঁজে বের করে দিয়ে যখন পাঠায়, এতে আল্লাহ তো খুশি হবে। আল্লাহ তো খুশি হবে। হুজুরে কিন্তু হজের জন্য যোগাযোগ সবকিছু যোগাযোগ করলে আমার যাওয়ার জন্য এগুলো তো আল্লাহ করে দিছে। কুড়িগ্রামে ইনসান আলীর বাড়িও সম্প্রতি ঘুরে গেছেন বাহালুল হক চৌধুরী। দেখা করেছেন ইনসান আলীর সন্তান ও স্বজনদের সাথে। দরিদ্র এই দিনমজুরের হজে যাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় এখন আনন্দিত শার্ডব গ্রামের বাসিন্দারাও। ইউসুফ আলমগীর, এটিএন বাংলা, কুড়িগ্রাম। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদের কেনাকাটাকে আরো সহজ করে তুলতে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে আকর্ষণীয় নানা অফার। ঈদ উপলক্ষে আয়োজিত ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলো থেকে পাওয়া যাবে এসব অফার। রিপোর্ট করছেন আনন্তা সিন্ড্রি। এবারের ঈদে বাহারি রঙে সেজেছে রাজধানীর বিভিন্ন শপিং মল ও দোকানগুলো। বৈচিত্র্য এসেছে নারী পুরুষ সহ বাচ্চাদের পোশাকের দোকানগুলোতেও। এবারের ঈদ পড়েছে ভরা গরমে। গরমকে সামনে রেখেই তাই বাহারি সব পোশাকের সমাহার বসিয়েছে 12। ঈদের কেনাকাটাকে আরো সহজ করতে 12-এর যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড়। কোরবানি ঈদে গরু তো কিনবই, তার পাশাপাশি নিজের জন্য শপিং করার জন্য টি শার্ট নিতে আসছিলাম আর আমার জন্য একটা ড্রেস নিতে আসছিলাম। তো এখানে নিলাম 12 থেকে। এখন 12-এ বিকাশও দেখছি অফার দিচ্ছে, তো আমি স্ক্যান করে বিকাশ পেমেন্টের মাধ্যমে আমি 100 টাকা ক্যাশব্যাকও পেলাম। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত আউটলেটগুলোতে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত এই ক্যাশব্যাক সুবিধা। এই উদ্যোগের ফলে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে শোরুমগুলোতে। ঈদকে মাথায় রেখে আমাদের পাঞ্জাবি কালেকশন, লেডিস কালেকশন, তারপর বাচ্চাদের কালেকশন চলে আসছে অলমোস্ট। গ্রাহকদের জন্য রাখছি আমরা হচ্ছে বিকাশে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক। এটা সর্বোচ্চ একদিনে পাচ্ছে 100 টাকা ক্যাশব্যাক অফার। ক্যাম্পেইন চলাকালীন পর্যন্ত পাচ্ছে 200 টাকা পর্যন্ত। আনন্তা সিন্ড্রি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভাড়াটিয়া পরিচয়ে স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 2 সদস্যকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র্যাব। কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, দীর্ঘদিন চক্রটি ভাড়াটিয়ে সেজে রাজধানীতে ডাকাতি করে আসছিল। প্রথমে বাড়ি ভাড়া ভাঙা দিয়ে টার্গেট করে ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে সখ্যতা গড়ে তোলে চক্রটি। এক পর্যায়ে নিজেদের স্বর্ণকার পরিচয় দিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব দেয় তারা। এভাবেই আস্থা অর্জনের পর টার্গেটের ব্যক্তি সবকিছু লুটিয়ে নিয়ে চলে যায় তারা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চক্রের মূল হোতা আলী হাসান সোহেল তার সহযোগী এক মহিলাকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় র্যাব। কার্পেট ফ্যাক্টরিতে কাজ নিয়ে লিবিয়ায় গিয়ে মানব পাচারের শিকার এক ভুক্তভোগীকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ ঘটনায় মানব পাচারকারী একটি চক্রের মূল হোতা সোহেল সহ 3 জনকে গ্রেফতার করেছে সংস্থাটি। ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে এক সংবাদ সম্মেলনে নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন জানান, রোমেল নামের এক ব্যক্তিকে লিবিয়ায় 30,000 টাকা বেতনের চাকরি দেওয়ার কথা বলে 4 লাখ টাকা নেয় চক্রটি। এরপর ভ্রমণ ভিসায় লিবিয়ায় নিয়ে জিম্মি করে 12 লাখ মুক্তিপণ দাবি করে নির্যাতন চালানো হয়।
নির্যাতনের ভিডিও তার পরিবারের কাছে পাঠানো হলে সেই চক্রের মূল হোতা সোহেলকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় রোমেলকে দেশে ফিরিয়ে আনা হয়। 4 লাখ টাকার একটা চুক্তি হয়, এখান থেকে তারা 2 লাখ টাকা দেয়, পরে আবার 2 লাখ টাকা দেয়। প্রথম দুবাইতে নিয়ে যায়, দুবাই থেকে তাকে নিয়ে যাওয়া হয় মিশরে, মিশরের থেকে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়াতে। তো লিবিয়াতে নিয়ে তাকে কাজ না দিয়ে তাকে একটা প্রত্যন্ত এলাকায় একটা জায়গায় সেখানে তাকে আটক করে রাখে। এবার আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এখনো জমে ওঠেনি ময়মনসিংহের ভালুকায় কাঁঠালের বাজার। প্রতি বছর ভরা মৌসুমে বাজারটি জমজমাট থাকলেও এবার পাইকার নেই বললেই চলে। উৎপাদন কম আর বেচাকেনা খারাপ হয় হতাশ পাইকার ও বাগান মালিকরা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, এবছর খরার কারণে কাঁঠালের ফলন কম হয়েছে। যেটুকু বাজারে আসছে প্রথম দিকে দাম ভালো থাকলেও পরে তা কমে যায়। তাই কৃষকদের দাবি কাঁঠাল সংরক্ষণের সরকারি উদ্যোগের যথাযথ ব্যবস্থা নেয়ার। এবার আন্তর্জাতিক সংবাদ। ভোট গণনার কয়েক ঘন্টা পার হওয়ার পর দেখা যাচ্ছে ভারতের নির্বাচন পরবর্তী বুথ ফেরত জরিপে পাওয়ার ফলাফল থেকে অনেক ভালো করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট। 543 আসনের লোকসভা নির্বাচনে সরকার গঠনের ম্যাজিক ফিগার 272। প্রাথমিক ফলাফল অনুযায়ী ভোট গণনা শুরুর 2 ঘন্টার মধ্যেই সেই ম্যাজিক ফিগার প্রায় ছুঁয়ে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে 293টি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট 220টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে এবারও এগিয়ে আছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে 42টি আসনের ভেতরে 32টিতে এগিয়ে আছে তৃণমূল, বাকি 10টিতে বিজেপি ও 1টিতে কংগ্রেস এগিয়ে আছে। ভারতীয় সময় বিকেল 3টার পর থেকে ফলাফল কোন দিকে যাচ্ছে তার চিত্র স্পষ্ট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তবে কয়েকটি আসনে ভোটের ফলাফল আসতে দেরি হতে পারে, এমনকি আগামীকাল পর্যন্ত তা গড়াতে পারে। এপ্রিলের 3য় সপ্তাহ থেকে ভারতের লোকসভার 543টি আসনের নির্বাচন 7 ধাপে অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ি ঢলের প্রভাব কমে আসায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় দুর্ভোগ কমছে না জলাবদ্ধ মানুষের। বিশেষ করে উপশহর সোভানীঘাট, জোতরপুর, মেহেন্দিবাগ, মাছিমপুর সহ জলাবদ্ধ বিভিন্ন এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 1 সপ্তাহ ধরে জলাবদ্ধ থাকলেও কেউ তাদের খোঁজ খবর না নেয় অনেকেই ক্ষোভ জানিয়েছেন। এদিকে স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে 58.6 মিলিমিটার। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ উপলক্ষে প্রচারিত বিসিবির ধারাবাহিক সাক্ষাৎকারে এমনটা জানালেন টাইগার পেসার শরীফুল ইসলাম। এই সময় তিনি বলেন, ভালো পারফর্ম করে টুর্নামেন্টটি স্মরণীয় করে রাখতে চান। এস এম আশরাফের রিপোর্ট। মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদের সাথে টি-20তে বাংলাদেশের পেস বোলিংয়ের অন্যতম ভরসা শরীফুল ইসলাম। 3 বছরের ক্যারিয়ারে 41 ম্যাচে নিয়েছেন 46 উইকেট। শেষ 12 খেলায় উইকেট নিয়েছেন 10টিতে। বিশ্বকাপেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে যে লাস্ট বিশ্বকাপের থেকে ভালো করা। সো সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে, আমার দলেরও ইচ্ছা আছে, আমরা ম্যাচ বাই ম্যাচ উইনিং এর চেষ্টা করব। এ সময় দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের ভূমিকা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন শরীফুল। রিয়াদ ভাই কিন্তু সবচেয়ে সবার সাথে ভালো মিশে, উনি কিন্তু আমাদের থেকে সবচেয়ে বড়। সো উনি এমনভাবে মিশে মনেই হয় না যে উনি অত আমাদের সাথে ডিফারেন্ট এজের। উনি একবারে পুরা টিমটাকে মনে করেন চাঙ্গা করে রাখে। আর যে মনে হয় যে খুব আমরা অনেক ছোট থেকে একসাথে যাদের খেলতেছি এরকমও না।
তবে ভারতের বিপক্ষে আঙুলের ইনজুরিতে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের এই পেসারের। এস এম আশরাফ, এটিএন বাংলা। উগান্ডাকে বিধ্বস্ত করে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানিস্তান। 125 রানে ম্যাচ জেতে রশিদ খানের দল। গায়নার প্রেসিডেন্সের টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েন রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে যোগ করেন টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ 154 রান। 45 বলে 76 রানে আউট হন গুরবাজ। জাদরানের ব্যাটে আসে 46 বলে 70। শেষ পর্যন্ত 5 উইকেটে 183 রান তোলে আফগানরা। জবাবে ফজল হক ফারুকির পেস বোলিংয়ে গুড়িয়ে যায় উগান্ডার ব্যাটিং লাইন আপ। মাত্র 9 রানে 5 উইকেট নেন এই পেসার। তাতে বিশ্বকাপের অভিষেক ম্যাচে 58 রানে অল আউট হয় উগান্ডা। এবার পার্টেক্স খেলার খবর। ফ্রান্সিসকো সেরেন্ডোলোকে 3-2 সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল উঠেছেন নোভাক জোকোভিচ। রোলাক গারোয় বিশ্বের 1 নম্বর তারকা আর্জেন্টিনার খেলোয়াড়কে প্রথম সেট হারান 6 গেমে। তবে দ্বিতীয় এবং তৃতীয় সেট জিতে বর্তমান চ্যাম্পিয়ন জোকোকে কাঁপিয়ে দেন 23 নম্বর বাছাই। যদিও চতুর্থ সেটে তীব্র লড়াইয়ের পর 7-5 গেমে জিতে সমতায় ফেরেন সার্বিয়ান খেলোয়াড়। এরপর শেষ সেট 6-3 গেমে জিতে শেষ 8-এ জায়গা করে নেন বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। চা শ্রমিকদের কেউই ভাসমান থাকবে না ঘোষণা প্রধানমন্ত্রীর। বাগান মালিকদেরও যত্নবান হওয়ার আহ্বান। সাবেক আইজিপি বেনজিরের অঢেল সম্পত্তি আর বিলাসবহুল বাংলোর খোঁজ মিলল বান্দরবানের পাহাড়ে। অর্থনৈতিক মন্দায় এবারের বাজেটে বরাদ্দ কমছে মেগা প্রকল্পে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিও সীমিত। এবং বর্ষা মৌসুমেও ধুধু বালুচর পদ্মা নদীতে। আয়তন কমে অর্ধেক, ঠিক মতো চলতে পারছে না নৌজা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।